দুর্বল ব্যাংকে দেয়া ছাপানো টাকা ফেরত আসছে, বন্ড এবং বিল বিক্রি করে 2083 কোটি টাকা সংগ্রহ। বাংলাদেশকে $116 কোটি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক, নিরাপদ পানি এবং পয় নিষ্কাশন সেবার উন্নয়নে ব্যয়। চালের দাম কেজি প্রতি বেড়েছে 7 টাকা, বাড়তি মুরগির বাজারও সরবরাহ বাড়ায় কমেছে সব সবজির দাম। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া অর্থ সহায়তা বাংলাদেশ ব্যাংকে ফেরত আসা শুরু হয়েছে। ট্রেজারি ও বন্ডের পাশাপাশি নতুন বাংলাদেশ ব্যাংক বিল নিলামের মাধ্যমে উদ্বৃত্ত তারল্য থাকা ব্যাংক ও বাজার থেকে এরই মধ্যে তোলা হয়েছে 2083 কোটি টাকা। এর মাধ্যমে দুর্বল ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের। সরকার পরিবর্তন পরেই উঠে আসে ব্যাংক খাতের দুরবস্থার চিত্র। সংকট সমাধানে 22,500 কোটি টাকা ছাপিয়ে 6টি দুর্বল ব্যাংককে সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। এতে করে মূল্যস্ফীতি যেন না বাড়ে সেজন্য বাংলাদেশ বিল নামে নতুন বন্ড ছাড়া হয়, যার মাধ্যমে গ্যারান্টি চুক্তি নয় বরং নিজেই বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলবে বাংলাদেশ ব্যাংক। ট্রেজারি বিল ও বন্ডের নিয়মিত নিলামের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বিল বিক্রি করেও বাজার থেকে টাকা তোলা হচ্ছে। এ মাসে 90 দিন মেয়াদি 4টি নিলাম হয়, সব মিলিয়ে বাজার থেকে তোলা হয়েছে 2083 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক বিল আপনারা জানেন যেটা অকশন হচ্ছে এবং আমরা তার মাধ্যমে টাকা তুলে আনার চেষ্টা করছি। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যখন 22,500 কোটি টাকা বাজারে দিয়েছি, আমাদের কিন্তু একটা অ্যানালাইসিস আছে, সেটা হলো বাজারে আমাদের হাই পাওয়ার্ড মানি বা রিজার্ভ মানির পরিমাণ কত। আমরা দেখেছি যে রিজার্ভ মানির পরিমাণ যত থাকা উচিত, আমাদের এই 22,500 কোটি টাকা দিলেও আমরা তার নিচে থাকছি। অর্থাৎ এটা আসলে মূল্যস্ফীতিকে উস্কে দেওয়ার মতো কোনো পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে না। বর্তমান বাস্তবতায় নিলামের মাধ্যমে টাকা তোলার প্রস্তাব IMF-এরও। এছাড়া নতুন করে তারল্য সহায়তা না দিতে কেন্দ্রীয় ব্যাংকে সুপারিশ সংস্থাটির। সহায়তার টাকা যত দ্রুত সম্ভব বাজার থেকে তুলে নেওয়ার পরামর্শও তাদের। দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে। এ সময় টাকা ছাপানো হলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে, তবে সামগ্রিকভাবে মুদ্রা সরবরাহ কমানোর উদ্যোগ চলছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের মুদ্রা বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মার্কিন ডলারের দাম। খোলা বাজারে প্রতি ডলারের দাম বেড়ে 127 টাকা ছাড়িয়েছে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ডিসেম্বরের শুরুতে পুরনো আমদানি দায় মেটাতে সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলো বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনছে। এর প্রভাবেই মূলত দাম বেড়েছে। এদিকে ডিসেম্বরে ব্যাংকগুলো প্রবাসীদের কাছ থেকে প্রতি ডলার 121 থেকে 122 টাকায় কিনছে। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি মাসে প্রথম 14 দিনে 138 কোটি 13 লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। দৈনিক গড়ে এসেছে প্রায় 9 কোটি 86 লাখ 69 হাজার ডলার। নিরাপদ পানি ও পয় নিষ্কাশন সেবার উন্নয়নে বাংলাদেশকে $116 কোটি ঋণ সহায়তা দিয়েছে বিশ্ব ব্যাংক। 3টি প্রকল্পের মাধ্যমে এই অর্থ দেয়া হবে। এই প্রকল্পগুলোর মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন সেবা বৃদ্ধি করা হবে এবং পরিবেশ বান্ধব ও জলবায়ু সহিষ্ণু উন্নয়ন অর্জনের সহায়তা হবে। এ বিষয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি এবং সামনে প্রচুর দূষণ সমস্যা রয়েছে। প্রতিটি খাতে জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধি এবং দূষণের সমস্যা মোকাবেলা করা এখন গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার। তিনি আরও বলেন, এই অর্থায়ন দেশের জনগণের জন্য স্বাস্থ্য, পানি এবং স্যানিটেশন সেবাগুলো পৌঁছে দেওয়ার পাশাপাশি একটি পরিষ্কার, জলবায়ু সহিষ্ণু এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে। দেশের চলতি অর্থ বছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে কৃষি, শিল্প ও সেবা খাতে ধীর গতির ফলে প্রবৃদ্ধির গতি মন্থর হবে বলছে সংস্থাটি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আউটলুক 2024 ডিসেম্বর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এছাড়া হ্রাসকৃত প্রবৃদ্ধির কারণ হিসেবে রপ্তানি ও উৎপাদন খাতে অল্প প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে
কম চাহিদা, সরবরাহের ব্যাঘাত, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং আর্থিক খাতের ঝুঁকির প্রভাবও রয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের জুলাই-আগস্টে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়বে প্রবৃদ্ধিতে। এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক বাজারে দুর্বল চাহিদা, আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাও। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে চাল ও মুরগির দাম বাড়তি। সব ধরনের চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 6 থেকে 7 টাকা। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায় আর সোনালী মুরগি 330 টাকায়। তবে স্বস্তি ফিরতে শুরু করেছে শীতকালীন সবজিতে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম করেছে 20 থেকে 30 টাকা। সাধারণত আমনের ভরা মৌসুমে চালের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকে, কিন্তু এই সময়েও রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে 6 থেকে 60 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন ধানের দাম বাড়ায় মোকাম থেকেই বাড়ানো হয়েছে দাম, এতে ক্ষুব্ধ ক্রেতারা। প্রত্যেকটা চালের দামই এরকম বাড়তি, 5-7 টাকা বাড়তি। এখন সিজনের সময়, এখন যদি এরকম হয় তাহলে মানুষ কিভাবে খাবে বলেন দেখি তো। বাড়ার পেছনে একমাত্র বলতে পারে মিলাররা, যারা উৎপাদন করে তারা বলতে পারবে কেন বাড়ছে, কি জন্য বাড়ছে। আমাদের জিরা ধান নাই, ধানের সংকট, সেই কারণে চালের দামটা বাড়তি। ওনাদের বাক্য হলো এটাই, আর ওনাদের কাছে আমাদের বাড়তি কথা বলা যায় না। এক কথাই বলে আপনি নিলে নেন, না নিলে নাই। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, আর সোনালী মুরগি 330 টাকায়। ক্রেতাদের দাবি সিন্ডিকেটের প্রভাবেই বেড়েছে দাম। আজকে কেজিতে বাড়ছে 20 টাকা 30 টাকা কেজিতে, বিক্রি করতে আছে সোনালী 330 টাকা 40 টাকা, ব্রয়লার 200 টাকা, 2-3 দিন আগে বিক্রি করছি 180 টাকা। দাম বাড়তে মালের আমদানি কম। কোন দিকে কোন জিনিসটা সাধারণ মানুষের জন্য সুবিধা করে দিছে বলেন? মুরগির দাম কোন দিকে কমছে? আরো বাড়তি। কোন দিকে কমছে এটা বলেন? আরো বাড়তি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। তবে স্বস্তি ফিরেছে বিভিন্ন শীতকালীন সবজির দামে। ধরন ভেদে প্রতি কেজি শিম 30 টাকা, মূলা 20 টাকা, গাজর 60 টাকা ও বেগুন 50 টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি 30 থেকে 40 টাকা এবং লাউ 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এক মাসের ব্যবধানে কাঁচা সবজি প্রতি কেজিতে 30-40 টাকা দাম কমে গেছে। এখন একটু স্বস্তির ভিতর আছে, তবে একটু কমলে ভালো হয় আর কি। এখন তো সবজির সিজন, সিন্ডিকেট না থাকলে দামটা মোটামুটি রিজনেবল থাকতো আর কি। এদিকে সিন্ডিকেটের দৌরাত্মে এখনও বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। দাম বাড়িয়ে প্রতি লিটার 175 টাকা করা হলেও দোকানে পাওয়া যাচ্ছে না 1 থেকে 2 লিটারের তেলের বোতল। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে নিজ দপ্তরে কর্মকর্তাদের সমাবেশ করতে বাধ্য করেও বহাল তবিয়তে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর রেজওয়ানুল হক। গত 4 আগস্ট ফার্মগেটে প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ব্যানারে সমাবেশ করেন তিনি। এমন অবস্থানের পরে উল্টো চলতি মাসে গ্রেড 1 পদোন্নতি বাগিয়ে নিয়েছেন। এখন চেষ্টা করছেন পদের মেয়াদ বৃদ্ধির। চলতি মাসে চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে তার। ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেয়ার পরও কিভাবে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এমন প্রশ্নে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, নতুন করে আর মেয়াদ বাড়ানো হবে না। অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, উনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, কাজেই আমি আর ওনাকে শেষ মুহূর্তে করে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছি এবং এই ব্যাপারে আলোচনা হয়েছে, ব্যবস্থা নিয়েছে, ফলে এটাকে আমি আলাদা করে বলতে চাই। পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য নিয়ে 1 মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে জাহাজ। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজটি শুক্রবার সন্ধ্যায় বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। এবার আনা হচ্ছে গতবারের চেয়ে দ্বিগুণ পণ্য। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গেল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার আনা হয় 370টি কন্টেইনার, পাকিস্তান থেকে 297টি, আর বাকি কন্টেইনারগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। দ্বিতীয় দফায় এমভি ইউয়ান জিয়াং ফা জং জাহাজটিতে আনা হচ্ছে 780টি কন্টেইনার। দুবাই থেকে 105টি, আর বাকি কন্টেইনারগুলো আসছে করাচি থেকে। এগুলোতে পোশাক খাতের কাঁচামাল, চিনি, আলু, সোডা অ্যাশ, মার্বেল পাথর সহ বিভিন্ন ধরনের পণ্য থাকছে। প্রথম দফায়
পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ ভিড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক প্রচারণা হয়েছিল নিয়মিত চলাচলে তা কমবে মনে করছে কর্তৃপক্ষ। আগে যেভাবে হতো যে বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্টের মাধ্যমে এগুলো আসতো, ফলে এটাতে 4-5 দিন অতিরিক্ত সময় লেগে যেত। এখন সেই সময়টা লাগছে না, এটা সরাসরি আসার কারণে আমাদের আমদানিকারকরা খুবই দ্রুত তাদের পণ্য পাচ্ছে। জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে আইজিএম সাবমিট হয়, বিল অফ এন্ট্রি সাবমিট হয়, যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস হয়। দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি নতুন এই সেবা চালু করে। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স লিমিটেড রয়েছে স্থানীয় প্রতিনিধি হিসেবে। কন্টেইনারের সংখ্যা বাড়ায় নতুন রুটে জাহাজের সংখ্যাও বৃদ্ধির আশা শিপিং সংশ্লিষ্টদের। আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা নতুন নতুন রুট খুঁজে বের করবে, সেটাই আমাদের কিন্তু স্বাভাবিক বিষয়। আন্তর্জাতিক যে অন্যান্য বাজার দরের থেকে হয়তো পাকিস্তানে এই মুহূর্তে সেই সকল পণ্যের দাম হয়তো তুলনামূলক কম ছিল, যে কারণে আমাদের যারা আমদানিকারক আছেন তারা সেখানে উৎসাহী হয়েছেন বলেই এই আমদানি ব্যাপকতাটা একটু বৃদ্ধি পেয়েছে। রুটম্যাপ অনুযায়ী প্রতি 38 থেকে 42 দিনে একবার আরব আমিরাত থেকে পাকিস্তান হয়ে চট্টগ্রাম বন্দরে আসার কথা জাহাজটির। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মিডওয়াইফারি এডুকেশন প্রোগ্রামে 2 ব্যাচের মাধ্যমে 20 জন শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে বিকাশ। নিরাপদ মাতৃত্বের সেবা দেওয়ার লক্ষ্যে ভূমিকা রাখতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই উদ্যোগে যুক্ত হয়েছে বিকাশ। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে আদাবর ক্যাম্পাসে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিন লরা রেখেনবাগ। মানসম্মত শিক্ষার প্রসার এবং সুবিধা বঞ্চিতদের জন্য শুরু থেকেই কাজ করছে বিকাশ। এরই অংশ হিসেবে এই বৃত্তি কার্যক্রমের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। $3,500 টাকার সিসি ক্যামেরা কেনা হয়েছে 22,500 টাকায়। 700 টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় 7 গুণ বেশি। পশ্চিমাঞ্চল রেলওয়ের সরঞ্জাম কেনাকাটায় উঠে এসেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। অতিরিক্ত দাম ও প্রয়োজনের বেশি মালামাল কেনায় রাষ্ট্রের ক্ষতি 1.5 কোটি টাকার বেশি। পশ্চিমাঞ্চল রেলে সিসি ক্যামেরা, স্ক্যানার, ফটোকপি মেশিন থেকে এসি কেনাকাটায় ব্যাপক অনিয়মের তথ্য পেয়েছে মহা হিসেব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়। 2020-21 অর্থ বছরে বাজারের তুলনায় কয়েক গুণ বেশি দামে সরঞ্জাম কেনা হয়। সেসব পণ্য ছিল চাহিদার তুলনায় অনেক বেশি। এতে রাষ্ট্রের ক্ষতি 1,71,71,000 টাকা। প্রতিবেদনে বলা হয়, বাড়তি দামে 90টি সিসি ক্যামেরা কেনায় রেলের ক্ষতি 12,71,060 টাকা। এছাড়া 1200 টাকার কেন্ট রিপ্লেসমেন্ট কিট কেনা হয় 3,500 টাকায়। 700 টাকার প্রিন্টার টোনারের দাম দেখানো হয় 7 গুণ বেশি, 5,190 টাকা। অডিট প্রতিবেদনের বিষয়ে তথ্য ছিল না বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা। এছাড়া ক্রয় কমিটির সম্মতি ছাড়া এ ধরনের লেনদেন অসম্ভব। সাধারণত যে কেনাকাটাগুলো হয় এটা প্রত্যেকটা দেশের মডেল থাকে, মডেলের একটা রেট থাকে, সেই অনুসারে হয়েছে। কারণ কীভাবে অডিট আপত্তি দিল বা কীভাবে কী হলো এটা আমাকে জেনে বলতে হবে। আমি এই মুহূর্তে আপনাকে ঢালাভাবে কিছু বলতে পারি। লায়াবেল হলে অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায় ওই বাজার দর যাচাই কমিটি আর টেকনিক্যাল এভালুয়েশন কমিটি। জিএমএটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসলে দেখার তার সুযোগ নেই। জবাবদিহি না থাকায় দিনের পর দিন এমন অনিয়ম দুর্নীতি হয়েছে বলছে সুশাসনের জন্য নাগরিক। সরকারি অর্থের অপচয় ঠেকাতে ব্যবস্থা নেওয়ার তাগিদ সুজনের। শাস্তির বিধানটা মনে হয় আমরা কার্যকর করতে পারছি না। এটার কারণে কিন্তু এটা আরও উৎসাহিত করছে এবং আমাদের দুর্নীতিকে এইভাবেই কিন্তু উৎসাহিত করে। দিন দিন কিন্তু আমাদের দুর্নীতি বেড়েই চলেছে। অডিট প্রতিবেদনে বলা হয়, রেলের ভোক্তা বিভাগ থেকে যে মালামালের চাহিদা দেওয়া হয়েছিল তার তুলনায় 40 গুণেরও বেশি কিনেছে রেল কর্তৃপক্ষ। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।